সবাই মোটামুটি ভোরে ওঠার প্রিপারেশন নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে, কারণ কাল ভোরই বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট। এই টেস্টকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষজনের যেই ক্রিকেট কেন্দ্রিক ভালোবাসা যেটায় ভাটা পড়েছিল, সেটায় সেই নবজোয়ার আবারও ফিরে এসেছে। বাংলাদেশের 11 নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ ডিফারেন্ট কন্ডিশন, ডারউইন অ্যান্ড ম্যাকের মধ্যে কোনো পার্থক্য নেই। টেম্পারেচার থেকে শুরু করে উইকেটের গতি, প্রকৃতি, সবকিছুতে একটা বড় পার্থক্য। এখন বাংলাদেশ দল তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে, এবং এটা মোটামুটি অবভিয়াস হয়ে যাবার পর এই ডিসকাশনটা যখন আমি করছি, তখন আসলে বাংলাদেশের প্লেইং 11টা কেমন দাঁড়াচ্ছে, কারা আসলে বাংলাদেশের এই হিস্টোরিক্যাল টেস্টের পার্ট হতে যাচ্ছে। কোন 11 জন অস্ট্রেলিয়াকে আরো একবার তাদের ঘরের মাঠে হারানোর লক্ষ্যে মাঠে নামবে। বাংলাদেশ জিতেছে আগের ম্যাচে, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে 9 উইকেটে হারিয়েছে। সো ম্যাকাই টেস্টকে কেন্দ্র করে আমি আশাবাদী হতে চাই। পাকিস্তানকেও বাংলাদেশ তাদের ঘরে গিয়ে হোয়াইট ওয়াশ করেছিল। 11 নিয়ে যদি আলোচনা করি, টপ থেকে নিচে আসি, তাহলে এখানটার শুরুতেই মোটামুটি একটা ডিসকাশনের দাবি রাখে। কে হবেন তানজিদ তামিমের পার্টনার? অনেক আলোচনা রয়েছে। সাদমান কি তার জায়গাটা ধরে রাখবেন? সাদমান খারাপ করেন নাই, লাস্ট ম্যাচে অপরাজিত ছিলেন, কিন্তু তার যে একটু শেকি মনোভাব, এবং একই সাথে বাংলাদেশের যেহেতু এই ম্যাচের 11 গড়া কাউকে অফ ফর্মের কারণে বাদ দেওয়া বা ড্রপ করার থেকে সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী কি করলে ভালো হয়, অনেকটা সেটাকে প্রমোট করা, সেই নিরিখে ডিসিশন মেক করা। সো সাদমানের সাথে সৌম্য সরকারকে কি দেখা যাবে, এই আলোচনাটা রয়েছে। আমার কাছে যেই তথ্য রয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, সৌম্য সরকারকে বসে থাকতে হবে। সৌম্য সরকারের 11-এর সুযোগ পাবার সম্ভাবনা এখন পর্যন্ত, আগামীকাল সকালবেলা কি ডিসিশন হয়, উইকেট দেখার পরে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, এটা আমরা এখন বলতে পারবো না। অনেক কিছুই ডিপেন্ড করবে উইকেটে কতটুকু গ্রাস রয়েছে, উইকেট কি টাইপের, কতটুকু আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উইন্ডি ওয়েদার কতটুকু, অনেক কিছুর উপরে। বাট সৌম্য সরকারের এখন পর্যন্ত সাদমানের জায়গা দখল করার বা নেয়ার সম্ভাবনা নেই। সো ওপেনিং পেয়ারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আপাতত নেই। এরপরে যে স্পটগুলো রয়েছে, সেখানটা আসলে কোনো বড় পরিবর্তন নেই। মমিনুলের পরে শান্তর পরে মুশফিকুর রহিম অ্যান্ড লিটন কুমার দাস। এই যে আমি প্লেসেস গুলোর কথা বললাম, লিটন কুমার দাস আগের টেস্টে ভালো করে না, এটা আমার কাছে খারাপ লেগেছে। কারণ লিটন যদি টিকে যেত এই টাইপের মানে কন্ডিশনে, যেখানটায় স্পিন পেস দুইটাই মানে যত সময় গড়ায়, যত উইকেট পুরনো হয়, সেখানটায় স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারা ক্রিকেটার বাংলাদেশ দলে সবচেয়ে বেস্ট ক্রিকেটার যদি আপনি কাউকে বিবেচনা করেন, আমরা রাওয়ালপিন্ডিতে সেটা দেখেছিলাম লিটনের, মিরপুরে আমরা দেখেছিলাম পাকিস্তান এগেনস্টেই লিটন কুমার দাস। বাট লিটন কুমার দাস কেন যেন একটা ফাউল বল, ওই বলটাকে চেস করতে গিয়ে উইকেটটা বিলিয়ে এসেছেন, জিরোতে আউট হয়েছেন, হুইচ ওয়াজ রিয়েলি ব্যাড লুকিং। বাট লিটন কুমার দাস নিশ্চয়ই এই টেস্টে আগেরটা পুষিয়ে দেবেন। মুশফিকুর রহিম আগের টেস্টে ভালো করতে পারেন নাই, তিনিও অনেকটা অযথা শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন। সো মুশফিক অ্যান্ড লিটন, দে উইল টেক দ্য চ্যালেঞ্জ। এই দুজনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে যায়, বিশ্বাস করুন এরা বড় ইনিংস খেলবে, এবং সেটাই বাংলাদেশের জন্য খুব বেশি দরকার। এরপরে পজিশনটা যদি আমরা ধরি, নাম্বার 7-এর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসলে কোনো ডিসকাশনের সুযোগই নেই। মেহেদী হাসান মিরাজ খেলছেন, মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাট হাতে, বল হাতে, পুরো মাঠের সবচেয়ে বড় যে তারকা, লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন নাই, কেন পারেন নাই সেই ব্যাখ্যাটা আমার কাছে ক্লিয়ার না। বাট মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য রিয়েল ম্যাচ উইনার। অ্যাওয়ের বাংলাদেশের সবচেয়ে হিস্টোরিক উইন যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো। মেহেদী হাসান মিরাজ কিন্তু বোথ ওকেশনে হি ওয়াজ ট্রিমেন্ডাসলি সাকসেসফুল। সো মেহেদী হাসান মিরাজ ওখানটায় থাকছেন। স্পিনিং পার্টনার কি হবে সেই আলোচনায় পরে আসছে। হাসান মাহমুদ থাকবেন কিনা, এই আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ। হাসান মাহমুদও থাকছেন। হাসান মাহমুদ ডেফিনেটলি এই ম্যাচের জন্য ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর বলছি, দেখুন হাসান কেন্টের হয়ে যখন খেলতে গেলেন, ওখানে একটা 6 উইকেট পেয়েছিলেন, প্রথম ইনিংসেই পেয়েছিলেন। মনে করতে পারেন ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে একজন ক্রিকেটার ওই কন্ডিশনে খেলার যার এক্সপেরিয়েন্সটা নেই, এত ভালো করেছেন। আবার জিম্বাবুয়েতে তিনি উড়ে আসলেন, আবার তিনি কেন্টে চলে গেলেন। যেই ওয়েদারে বাংলাদেশ আলটিমেটলি গোয়িং টু প্লে নেক্সট টেস্ট,
ওই ওয়েদারটা টোটালি হাসান মাহমুদ যেই ওয়েদারে রিসেন্ট পাস্টে সবচেয়ে বেশি লঙ্গার ভার্সন ম্যাচেস খেলেছেন সেই ওয়েদারকে ইন্ডিকেট করে। সো হাসান মাহমুদের কেন্টের হয়ে খেলা, কাউন্টি খেলা, ইংল্যান্ডে খেলা এন্ড ম্যাকাইতে বাংলাদেশের হয়ে সেকেন্ড টেস্টে মাঠে নামা, এটা একটা বিশাল কনফিডেন্সের বুস্টার হিসেবে কাজ করবে তার প্রিভিয়াস ওকেশনে বিভিন্ন রোল প্লে করা। হাসান মাহমুদ আমার কাছে মনে হয় হি কুড বি মোর ডেঞ্জারাস, মোর অ্যাটাকিং, মোর আমার কাছে মনে হয় ইফেক্টিভ দ্যান দ্য লাস্ট টেস্ট। আগের টেস্ট 9 উইকেট পেয়েছেন, এবার যদি 10 উইকেটও পেয়ে যান হাসান মাহমুদ, অবাক হওয়ার কারণ থাকবে না। কারণ এই উইকেটটা তুলনামূলকভাবে ডারউইনের থেকে হাসান মাহমুদকে বেশি হেল্প করবে। এই টাইপের উইকেটে হাসান মাহমুদ সাকসেসফুল, এই টাইপের ওয়েদারে, এই টাইপের টেম্পারেচারে হাসান মাহমুদ সাকসেসফুল হয়েছেন রিসেন্ট পাস্টে, সেটা দলিল আমাদের কাছে রয়েছে। সো হাসান মাহমুদ আমার কাছে মনে হয় এগেইন বিশাল একটা থ্রেট হতে যাচ্ছেন এগেইনস্ট অস্ট্রেলিয়ান ব্যাটিং ডিপার্টমেন্ট। হোয়াট অ্যাবাউট এবাদত এন্ড তাসকিন, এই ডিসকাশন এন্ড একই সাথে তাইজুল, এই ডিসকাশনটা করতে গেলে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট চলে আসে। শরীফুলকে আপনি খেলাবেন কিনা, টু মি আমার কাছে মনে হয় শরীফুল শুড বি গিভেন দ্য চান্স। আপনি 3 জন ডানহাতি পেসার খেলিয়েছেন, সাকসেসফুল হয়েছেন, বাট এখন তো আপনার সেই ভেরিয়েশনটার সুযোগ রয়েছে, আপনার বোলিং এ বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে, ডানহাতি ব্যাটারদেরকে তুলনামূলকভাবে বেশি বিপদে ফেলার সুযোগ রয়েছে। শরীফুলের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা কোথায়? শরীফুল বল বেরও করতে পারে, ঢুকাতেও পারে। এই যে শরীফুল ইন সুইং আউট সুইং বোথ ওয়েতে সুইং করতে পারার যে ক্যাপাবিলিটি, মুস্তাফিজের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে, বাট শরীফুল কুড ডু ইট ভেরি সাকসেসফুলি। শরীফুলকে এই ম্যাচে আমি চাই, পার্সোনালি আমি চাই, শরীফুলকে আমি চাই। সো 9টা স্পট ডান, বাকি থাকে 2টা, হাসান মাহমুদ, শরীফুল। এখন আপনি মেহেদী হাসান মিরাজ থার্ড বোলার, এখন বাকি 2টা স্পটের জন্য 3 জন কম্পিট করছে। এবাদত হোসেন, খালেদ আহমেদ এখানটায় নাই আমি মনে করি, তাইজুল ইসলাম এন্ড তাসকিন আহমেদ। তাসকিন এই ম্যাচে খেলবেন বলে আমার গাট ফিলিং বলে তাসকিন খেলবেন। সো তাসকিন যদি খেলেন তাহলে বাংলাদেশের 10 জনের যে হিসাবটা এটা মোটামুটি কম্প্যাক্ট হয়ে গেল। এন্ড পেস বোলার সেক্ষেত্রে আমরা 3 জন পেয়ে গেলাম, শরীফুল, তাসকিন এন্ড ডেফিনেটলি হাসান মাহমুদ। সো বাংলাদেশ আলটিমেটলি এই যে একটা প্রশ্ন, যে এই প্রশ্নের উত্তর খোঁজার সবাই চেষ্টা করেছে, স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টা করেছে, যেখানটা আমরা এমনও দেখেছি মার্নাস লাবুশেন পর্যন্ত মানে প্রতিপক্ষের বোলিং ব্যাটিংকে দোষিয়ে দিয়েছে, ফাইবার মেরেছে, এরকম এক্সাম্পলস রয়েছে। সো ওইখানটা আপনি কি আসলে 2 জন স্পিনার নিয়ে খেলবেন কিনা, নাকি আপনি 4 পেসারে যাবেন? এখন আপনি যদি আলটিমেটলি 4 পেসারে যান তাহলে ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য স্পট টু এবাদত হোসেন, তাইজুল ইসলামের কোনো সুযোগ নেই। বাট আপনি যদি মনে করেন শরীফুল, তাসকিন এন্ড হাসান মাহমুদ দে আর ইনাফ ফর ইউর পেস লাইন আপ, বাট আই ডোন্ট থিঙ্ক সো। কারণ তাসকিন আহমেদের কিছু ইস্যুস, অনেক ইনজুরি এসব থাকার কারণে তিনি যে টানা অনেকক্ষণ অনেক ওভার বল করতে পারবেন পার ডে, নট লাইক দ্যাট। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ 4th পেস বোলিং অপশনটা চুজ করবে, and that will be ইবাদত হোসেন। Let's see what happen, but my prediction is that 2টা চেঞ্জ, এবং সেই 2টা চেঞ্জের জায়গায় তাইজুল ইসলাম ড্রপ হবেন, সরি একটা চেঞ্জ, তাইজুল ইসলাম ড্রপ হবেন, আগের ম্যাচের যেই পেস লাইন আপটা ছিল সেই 3 জনই খেলবেন, শুধু অ্যাড হবেন শরীফুল ইসলাম। আর ওপেনিং এ সাদমানকে খেলানোর চান্সটা আমি মনে করি অনেক বেশি। সবাই ভালো থাকবেন, গুড লাক টু টিম টাইগার্স।